সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্টস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাঠ বিক্রি বুড়ো। আমি গাছ বিক্রি পছন্দ করি না। কোনো গাছ যদি কেউ কাটে তবে আমার কষ্ট হয়। লোককে পরামর্শ দিই গাছপালা দেশের সম্পদ। ধরণীর শ্রী ওরা বাড়িয়েছে ফুলে ফলে ছায়া সৌন্দর্যে। ওদেরই ডালে ডালে দিনরাত কত বিহুক কাকলি, ওদের কেটে নষ্ট করো না। সুতরাং যখন গ্রামের ঘাটে কাঠের নৌকো এসে লাগলো, আমি সেটা পছন্দ করিনি। একদিন সকালে বসে লিখছি, একজন বুড়ো এসে উঠোনে দাঁড়িয়ে আমায় বললাম, কি চাই? বাবুর গাছ বিক্রি আছে, বিক্রি করবেন? কি গাছ? বাবুর বাড়ির পেছনে বিলিতে চটকা আছে, বাগানে শিশু আছে, কলু চটকা আছে। লোকটার কথায় দক্ষিণের টান। বললাম, বাড়ি দক্ষিণে? হ্যাঁ বাবু, বসিরহাটের ওপার, টাকি শ্রীপুর। গাছ কিনতে এসেছো নাকি? বাবু, আমাদের নৌকো এসেছে ঘাটে, কাঠ বোঝাই হয়ে কলকাতায় যাবে। আপনাদের এদিকে যদি বাগান টাগান পাওয়া যায় কিনবো। বাগান কেনা শুনে আমি আগেই চটেছি, সুতরাং লোকটার সঙ্গে ভালো করে কথা বললাম না। ও বললে, বাবু গাছ বেচবেন? না। ভালো দর দেব বাবু। কীরকম দর শুনে? তা বাবু, আপনার বড় চটকা গাছটা 40 টাকা দর দেব। আমি আশ্চর্য না হয়ে পারলাম না। এই অঞ্চলে ও গাছের দাম যুদ্ধের আগে একজন বলেছিল বটে 6 টাকা, যুদ্ধের মধ্যে ওর দাম বেড়ে উঠল 14 টাকা। ওটাকে সর্বোচ্চ দাম ভেবে আমি বসেছিলাম। একটা বুনো চটকা গাছের দাম 14 টাকা, ওই যথেষ্ট, আশাতিরিক্ত দাম। আর এখনই বলে কি 40 টাকা একটা চটকা গাছের দাম? এই কথা 5 বছর আগেও কেউ কানেও শুনেনি। আমার বাগান সংলগ্ন জমিতে এরকম চটকা গাছ 5-6টা আছে। বেশ মোটা পয়সা হাতে পেতে পারি দেখছি গাছ কটা বিক্রি করলে। হঠাৎ মনে পড়ল, নেপলস উপসাগরের তীরে কোনো এক বড় গাছতলায় গ্লিনি বসে বই লিখতেন। নীল জলরাশি তার চোখের সামনে দূর স্বপ্নজগতের বাণী ভাসিয়ে আনত। দৃশ্যমান জগতের উপারে যে বৃহত্তর স্বপ্নজগৎ দিক থেকে দিগন্তরে বিস্তৃত। আমি একটা রঙিন ছবিতে নেপলস উপসাগর তীরে এই ধরনের গাছের ছবি দেখেছিলাম। চটকা গাছগুলো দেখতে ঠিক তেমনি। মনে মনে আমি ওদের নাম দিয়েছিলাম গ্লিনির গাছ। টাকার জন্য সে গাছগুলো কেটে উড়িয়ে দেব? লোকটাকে বললাম, না হে, ও গাছ বিক্রি হবে না। সেই থেকেই কাঠের নৌকো নিয়ে লোকটা আমাদের গ্রামের ঘাটেই রয়ে গেল। 2-3টি বড় বড় বাগান কিনে তার সমস্ত গাছ কাটিয়ে গুড়িগুলি নৌকা বোঝাই করতে রাখল। ডালপালা সস্তা দরে গ্রামের লোকজন জ্বালানির জন্য কিনে নিলে ওর কাছ থেকে। রায়দের চণ্ডীমণ্ডপটা অনেক দিন থেকেই পুরো, কারণ একজন বৃদ্ধ ব্যক্তি ছাড়া রায়বাড়িতে বর্তমানে আর কেউ থাকে না। লোকটা রায়কাকে বলে সে চণ্ডীমণ্ডপের একপাশে আছে। আরও 2টি সঙ্গী নিয়ে চণ্ডীমণ্ডপের উত্তর দেয়ালের গায়ে বাইরের দিকে একখানা খেজুর পাতার চালা উঠিয়ে নিয়ে সেখানেই রান্না করে খায়। একটা বাঁশের তিকরিতে হাঁড়ি কুড়ি রাখে। গাছগুলো কেটে ফেলেছে গ্রামের ছায়া সম্পদকে নষ্ট করে। এজন্য কাঠ বিক্রি বুড়োকে বেশি পছন্দ করতাম না, ওর সঙ্গে বেশি কথাও বলতাম না। নদীর ধারে ওদের নৌকো থাকে, যেখানে নদীর পাড় খুব ঢালু। বড় বড় ঘাসের বন, ভাট বন, পটপটি গাছ। সেখানেই ওদেরই কাটা এক কাঠের গুড়ির উপর বসে থাকি বিকেলে। বেশ ফাঁকা জায়গা, অনেক দূর পর্যন্ত আকাশ দেখা যায়। নীল আকাশের নিঃশব্দ বাণীর মতো নেমে আসে অপরাহ্নের শান্তি। কাঠ বিক্রি বুড়ো আমার কাছে এসে নৌকা থেকে নামে। আমি বলি, আর কতদিন আছো? গাছগুলো তো দেশে সাবড়ালে। আমি কি বলছি ও বুঝতে পারে না। গাছগুলো সাবার করলে ক্ষতি যে কি তা ওর বুঝবার বুদ্ধি নেই। ও বললে, না বাবু, কি আর এমন লাভই হবে, বড্ড খরচ পড়ে যাচ্ছে। কিসের খরচ? এই জন খরচ, গাছের কাটাই খরচ। কলকাতায় কী দরে বিক্রি হে? আগে 3.5 টাকা কিউবিক ফুট। মিথ্যে কথা বলবো না আপনার কাছে।
লোকটা আর কিছু ইংরেজি জানুক আর না জানুক, কিউবিক ফুটের মাপটা জানে, কারণ ওই করেই খায়। তাছাড়া ওকে দেখে আমার মনে হয় লোকটা সরল সাদাসিধে, কুটিল ধূর্ত ব্যবসাদার নয়। ও আমায় এক একদিন সুখ দুঃখের দুটো কথা বলে। ক্রমে যত দেখি বুড়ো বড় বড় বাগান কেটে উড়িয়ে দিচ্ছে, ততই ওর উপর আমার বিতৃষ্ণা জমে। রাস্তাঘাটে দেখা হলে ভালো করে কথা বলি নে। বুড়ো কিন্তু যে কথা বলতে আসে আমার সঙ্গে। প্রায় 3-4 মাসের বেশি আমাদের গ্রামে আছে। গ্রামের সকলের নামধাম ভালো করেই জেনে ফেলেছে। কে কোথায় কাজ করে, কত মাইনে পায়, কার কীরকম অবস্থা, এসব ওর জানা হয়ে গিয়েছে। মাঝে মাঝে আমার বাড়ি এসে সন্ধ্যার সময় বসে প্রতিবেশীর মতো গল্প করে। একদিন আমায় বললে, বাবু বুঝি বই লেখেন? হ্যাঁ। বই ছাপান কোথায়? কলকাতায়। কত খরচ পড়ে? এই 500-600 হাজার। তা বাবু, আপনাদের মতো আমাদের যদি হতো, চিরজীবনটা কষ্ট করেই কাটলো। একটা ছেলে আছে, জমিদারি কাচারিতে কাজ করে টাকির বাবুদের, 8 টাকা মাইনে পায়। বাবুরা ওকে বড় ভালোবাসে। ও না হলে কোনো কাজ হবে না লাইব বাবুর। সাইকেলের পিছনে তুলে নিয়ে সাতক্ষীরে যায় ওই মোকদ্দমার দিন থাকলি। আর বছর পুজোর সময় বাড়ি এলো, এনেলো গাওয়া ঘি। বুড়ো দিব্যি গল্প জমিয়ে বসে, কিছুক্ষণ পরে আবার চলে যায়। মাঝে মাঝে ওকে জিজ্ঞেস করি, কেমন লাভ হবে এবার? কে জানি বাবু, অনেক গাছ তো কাটলে। ওতে কি হয় বাবু, এখনও অনেক গাছ কাটতে হবে। মোটা টাকা লাভ করবে এবার। তাই যেন হয়। কন্ট্রোলের কাপড় একখানা দিতে পারেন বাবু? অনেক দিন ধরে ওর সঙ্গে আমার দেখা হয়নি। বুড়ো নিজের কাজে ব্যস্ত থাকে, আমিও থাকি নিজের কাজে ব্যস্ত। এমনকি ওর কাছে কিছু ডালপালা কিনেছিলাম জ্বালানির জন্য, তার দামও নিতে এলো না। এই সময় আমাদের গ্রামে আমাদের এক তরুণ প্রতিবেশী টাইফয়েড জ্বরে পড়ল। তার চাষবাস আছে, বাজারে ছোট একখানা ফলের দোকান আছে, স্ত্রী ও 5টি ছোট ছোট ছেলে মেয়ে আছে। রোগ দিন দিন বেড়ে ক্রমে বাঁকা পথ ধরল। আমরা পাড়ার সবাই রাত জেগে দেখাশুনো করি। 2-3টি ছোকরা আমাদের নির্দেশ অনুযায়ী দূরের থেকে কখনো ওষুধ, কখনো ডাক্তার, কখনো ফল, কখনো বরফ আনতে দিনে রাতে 4-5 বার ছোটাছুটি করে। তরুণী স্ত্রী ও ছেলে মেয়েগুলোর মুখের দিকে চেয়ে গ্রামের লোকেরা কোনো কষ্টকেই কষ্ট বলে গ্রহণ করে না। কিন্তু কিছুতেই কিছু হলো না। 24 দিন জ্বরভোগের পর রোগী মারা গেল। গ্রামের মেয়েরা 4-5 দিন ধরে ব্যস্ত রইল সদ্য বিধবা মেয়েটিকে সান্ত্বনা দিতে। পুরুষেরা ব্যবস্থা করতে লাগলেন ওদের বিষয় আশয় কি হবে, চাষবাসের কি বন্দোবস্ত করা যায়। কান্নাকাটির গোলমালে দিন 10-12 কেটে গেলে একদিন সন্ধ্যাবেলায় একটা দৃশ্য দেখলাম, যা আমার কাছে এত ভালো লাগলো যে শুধু যেন সেই ঘটনার কথা বলতেই এই গল্পের অবতারণা। বেলা আর নেই, ওদেরই বাড়ির পাশ দিয়ে যাচ্ছি। দেখেছি সেই কাঠ বিক্রি বুড়ো ওদের উঠোনে বসে তরুণী বিধবাকে সান্ত্বনা দিচ্ছে। রাস্তার ধারেই ওদের রান্নাঘরের ছেচতলা। প্রতিবেশীর স্ত্রীটি বসে কি কাজ করছে রান্নাঘরের দাওয়ায়, আর বুড়ো বসে আছে ছেচতলায়। শুনলাম ও বলছে, সব দেখি দেখুন মা ঠাকরুন, বেঁচে চিরকাল কেউ থাকে না। তিনি অল্প বয়সে গিয়েছেন, এই হলো আসল কষ্ট। তা আপনার বাচ্চা কাচ্চাদের মুখের দিকে চেয়ে আপনি কোমর বাঁধুন, নইলে আজ আপনি অস্থির হলি ওরা কোথায় দাঁড়াবে মা ঠাকরুন। চোখের জল আর ফেলবেন না, আপনার চোখে জল দেখলে বুক ফেটে যায়। আমি ততক্ষণ দাঁড়িয়ে গিয়েছি, দেখেছি বুড়ো গামছার খুঁটে নিজের চোখের জল মুছে ফেলছে। এর চেয়ে কোনো অপূর্বতর দৃশ্যের কল্পনা আমি অন্তত করতে পারিনি। সেই সন্ধ্যায় একটি অতি মধুর গীতিকাব্যের মতো মনে হলো এর উদার আবেদন।